brothers and sisters, welcome to the other classroom. এই ভিডিওতে ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্টের জিওগ্রাফির মোস্ট ইম্পর্টেন্ট বইভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করব। পরীক্ষায় যে প্রশ্নগুলো করা হয় সেই প্রশ্নগুলো তোমাদের বই থেকে থাকে। এবার বইয়ের কোন কোন লাইনগুলো পরীক্ষায় দেওয়া হয় প্রশ্ন আকারে সেটা যদি একবার আমরা কোড করতে পারি, অ্যানালাইসিস করতে পারি, তাহলে আমাদের পরীক্ষা কিন্তু অনেকটাই ভালো হবে। এই ভিডিওতে তোমাদের ভূগোল বইয়ের কোন লাইনগুলো থেকে প্রশ্ন করা হয় তার একটি সুন্দর সাজেশন দেব। এইবার এটা শুধুমাত্র সাজেশন, আমি খালি ইম্পর্টেন্ট প্রশ্ন অ্যানালাইজ করে বলবো। তুমি যদি এই চ্যাপ্টারগুলোর ডিটেলস বুঝতে চাও, স্পেশাল ক্লাস করতে চাও, অবশ্যই দেখো আমার ইউটিউব চ্যানেলে এগুলো করে দেওয়া আছে। প্রত্যেকটা চ্যাপ্টার ডিটেলস অ্যানালাইজ স্পেশাল ক্লাস করানো আছে, ওগুলো অবশ্যই দেখো। চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্টের ভূগোলের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের সাজেশন নিয়ে আলোচনা করি। তোমাদের ভূগোল বইয়ের পৃষ্ঠা নম্বর 141 বের করো, অর্থাৎ একদম লাস্টের দিকে দেখো পরীক্ষায় কোন কোন চ্যাপ্টার থাকবে তার সুন্দর একটি সিলেবাস দেওয়া আছে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ প্রথম ইউনিট টেস্টে রয়েছে পৃথিবীর পরিক্রমণ, ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় এবং বায়ুচাপ এবং এশিয়া মহাদেশ। এই চারটে চ্যাপ্টারে কিন্তু তোমাদের প্রথম ইউনিট টেস্টে রয়েছে। এবার পৃথিবীর পরিক্রমণ এই সংক্রান্ত চলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা দেখে নেই। পৃষ্ঠা নম্বর 1 বের করো, দেখো এখানে মহাকর্ষ কি সে ব্যাপারে কিছুটা লেখা আছে। সব বস্তু পরস্পরকে আকর্ষণ করে বা নিজের দিকে টানে, এটাই হলো মহাকর্ষ। এই ব্যাপারে একটা ডিটেলস স্পেশাল ভিডিও রয়েছে, অর্থাৎ আমি প্রত্যেকটা লাইন সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। অবশ্যই ওই ভিডিওটা দেখে নিও, স্পেশাল ক্লাসগুলো। আজকে শুধুমাত্র এই ভিডিওতে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই বলবো। প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে কিন্তু ভিডিও আছে, অবশ্যই চেক করো। হ্যাঁ, এবার দেখো 2 নম্বর পৃষ্ঠা বের করো। এখানকার একটা ইম্পর্টেন্ট লাইন রয়েছে, দেখো কোটি কোটি বছর ধরে সূর্যের আকর্ষণে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। তার মানে পৃথিবী কার চারিদিকে ঘুরে? সূর্যের চারিদিকে ঘুরে। জাস্ট এই লাইনটা মনে রাখবে। এরপরে 3 নম্বর পৃষ্ঠা বের করো, দেখো এখানে লেখা আছে যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবী আবর্তন করে সেটাই হচ্ছে পৃথিবীর অক্ষ। তো পৃথিবীর অক্ষ কাকে বলে, এটাও ইম্পর্টেন্ট। মেরু কাকে বলে, মেরুটা স্টার করো। তারপরে এখানে কিছু ইনফরমেশন আছে, অবশ্যই পড়বে। যেরকম ধরো উত্তর প্রান্তটা কী বলছে, যে উপরের প্রান্তটা উত্তর মেরু, নিচের প্রান্তটা দক্ষিণ মেরু। আরও কিছু তথ্য পাবে, অবশ্যই পড়বে। এবার দেখো ইম্পর্টেন্ট আরেকটি লাইন রয়েছে, নির্দিষ্ট উপবৃত্তের কক্ষপথে পশ্চিম থেকে পূর্ব দিকে নির্দিষ্ট সময় দেখো 365 দিনে সূর্যের চারিদিকে ঘুরে। অর্থাৎ পৃথিবীর যে আবর্তন সেটা কোন দিকে সেটা কিন্তু আমাদের জানতে হবে। তো এখানে বলা আছে। নিচের দিকে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক সময় প্রশ্ন হয় যে মুক্তিবেগের মান কত, আমাদের বলতে হবে 11.2 কিলোমিটার। অর্থাৎ এই স্পিডে যদি কোনো একটা পাথর বা কোনো একটা জিনিসকে তুমি ঢিল মারো, বা কোনো একটা স্পেসের স্যাটেলাইট যদি এইভাবে যায়, অর্থাৎ কোনো রকেট যদি 11.2 কিলোমিটার পার সেকেন্ড স্পিডে নিয়ে চলতে পারে, তবে কিন্তু সেটা পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যেতে পারে, যেটাকে আমরা বলি স্কেপ ভেলোসিটি বা মুক্তিবেগ। তো এগুলো ডিটেলস বোঝানো আছে, অবশ্যই স্পেশাল ভিডিওটা দেখবে পরিক্রম বলে একটা চ্যাপ্টারও আছে। 4 নম্বর পৃষ্ঠা বের করো, এখানে কক্ষপথ এটা পড়বে এবং তার সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে সূর্যের যে দূরত্ব, সেই দূরত্বের মান কত, দেখো এখানে 15 কোটি কিমি দূরে। প্রশ্ন হয় পৃথিবী এবং সূর্যের মাঝেও দূরত্ব কত, আমাদের বলতে হবে 15 কোটি কিমি। এবার আছে কক্ষতল কী জিনিস, এবং নিচের দিকে একটা সুন্দর লাইন পাবে যে প্রতিটি গ্রহ উপবৃত্তের কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্য ওই উপবৃত্তের একটি ফোকাসে থাকে। এই লাইনটা পড়ে রেখো, ইম্পর্টেন্ট হিসেবে আছে। এরপরে চলে আসো পরের পৃষ্ঠা 5 নম্বর পৃষ্ঠা। এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অপসূর অবস্থান অনুসূর অবস্থান কাকে বলে, এবং তার সঙ্গে সঙ্গে এই ডিস্টেন্সটা টিকা আকারে বা এমনি শর্ট প্রশ্ন আকারেও কিন্তু আসে, এবং সঙ্গে ছবিটাও কিন্তু পড়ে রাখবে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, পেজ নাম্বার 6 বের করো, দেখো এখানকার কিছু ইম্পর্টেন্ট লাইন আছে কোডিং করা, এগুলো দেখবে। এবার পরীক্ষায় আসার মতো দেখো, এই যে বলছে যে পৃথিবীর উপগ্রহ চাঁদ পৃথিবীকে প্রায় 27.1/3 দিনে প্রদক্ষিণ করে। অর্থাৎ চাঁদ পৃথিবীকে কী করছে, 27.1/3 দিনে প্রদক্ষিণ করছে। তার সঙ্গে সঙ্গে চান্দ্রমাস কি এটা পড়ে রাখবে। আর নিচের দিকে দেখো সৌর বছর কাকে বলে, এই সংক্রান্ত কিছু তথ্য আছে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা খুব আসে, পড়ে রেখো। নেক্সট পৃষ্ঠা নাম্বার 7 বের করো, এখানকার অধিবর্ষ কী জিনিস সেই ব্যাপারটা পড়তে হবে, এবং অধিবর্ষের ধারণাটা কোথা থেকে এলো সেটা এখানে আছে, পড়বে। এবার অধিবর্ষ সংক্রান্ত আরও কিছু তথ্য আছে, যে কোন বছরটা অধিবর্ষ হবে, কোন বছর অধিবর্ষ হবে না, সেই সংক্রান্ত ডিটেলস তথ্য পড়বে। হ্যাঁ, কোনো একটা সাল দিয়ে বললো 2000 সালকে অধিবর্ষ হবে বা 2001 সালকে অধিবর্ষ হবে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার সুন্দর একটা যুক্তির মাধ্যমে বলতে হবে। যদি 4 দিয়ে ভাগ করা যায় বা 400 দিয়ে ভাগ করা যায়, সেটা কিন্তু অধিবর্ষ হয়। পেজ নাম্বার 8 বের করো, এখানকার এই লাইনগুলো পড়ে রাখবে। তার মধ্যে দেখো এখানে একটা স্টার দেওয়া লাইন আছে, অবশ্যই পড়বে এটা। ওকে, নেক্সট চলে আসো, দেখো পৃথিবী কক্ষতলের সঙ্গে 67 ডিগ্রি কোণে পৃথিবী কী করে অবস্থান করছে, এই লাইনটা পড়ে রাখো। ওকে, সঙ্গে এটা পড়ে রাখো, এটা কিন্তু স্টার দিয়ে রাখো। নেক্সট পৃষ্ঠায় চলে আসো, 10 নম্বর পৃষ্ঠা। দেখো এখানে এই লাইনটা অবশ্যই পড়বে, আর ছবিটা ভালো করে এঁকে রাখো, ছবিটাও দেয় দিন রাত্রি সংক্রান্ত। আচ্ছা, এখানে দেখো আরও কিছু লাইন আছে, ইম্পর্টেন্ট দেওয়া আছে। উত্তর গোলার্ধে শীতকাল, দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল, এই ব্যাপারে কিন্তু অনেক সময় প্রশ্ন হয়, বড় প্রশ্ন, তখন কিন্তু এই টপিকটা তোমার লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত। অনেক সময় শর্ট প্রশ্ন অনেক ক্ষেত্রে আসে, তো সেগুলো পড়তে হবে।
আর এগুলো ডিটেলস আমি কিন্তু অ্যানালাইজ করে বুঝিয়ে দিয়েছি, অবশ্যই সেই ভিডিওগুলো দেখো। পৃষ্ঠা নম্বর 11 বের করো। দেখো 11 এখানকার ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে দৈনিক আপাতত গতি, হ্যাঁ এটা পড়বে। তারপর নিচের দিকে দেখো বার্ষিক আপাতত গতি বা রবিবার কাকে বলে, রবিবার কাকে বলে খুব ইম্পর্টেন্ট, অবশ্যই পড়ো। 12 নম্বর পৃষ্ঠা বের করো। দেখো এখানে উত্তরায়ণ কী দক্ষিণায়ন কী সেই ব্যাপারটা এখানে ডিটেলস আছে, অবশ্যই পড়ো। এসে দেখো বিষুব কথার অর্থ কী এবং দিন রাত্রি ব্যাপারটা সমান কখন হচ্ছে কীভাবে হচ্ছে সেই ব্যাপারটা এখানে পাবে, অবশ্যই পড়ো। পেজ নাম্বার 13 বের করো। দেখো 13 পেজের এখানে কিছু তথ্য পাবে, উত্তরায়ণ দক্ষিণায়ন সম্পর্কে কিছু বলছে। আর নিচের দিকে চলে আসো, কর্কট সংক্রান্তির ডেটটা কত এবং কখন হচ্ছে, অবশ্যই এটা পড়ে রেখো, তার মানটা কত দেখতে হবে। উপরের দিকে দেখো এই পেজের উপরের দিকে মহাবিষুব বা যেটাকে বলছে যে বসন্তকালীন বিষুবের ডেট কখন হচ্ছে সেটা জানতে হবে, যে 21শে মার্চ হচ্ছে মহাবিষুব বা বসন্তকালীন বিষুব। 14 নম্বর পৃষ্ঠা বের করো। দেখো এখানে শরৎকালীন বিষুব বা জলবিষুব লেখা আছে, অবশ্যই পড়ো এটা। নিচের দিকে চলে আসো, দেখো মকর সংক্রান্তির ডেট কত, 22শে ডিসেম্বর, ডেটটা মনে রেখো। আচ্ছা নেক্সট চলে আসো পৃষ্ঠা নাম্বার 15 নম্বর পৃষ্ঠাতে উপরের দিকে একটা তত্ত্ব পাবে, এই তত্ত্বটা পড়ে নিও। যে দেখো এখানে বলছে পৃথিবীর 2 মেরুবৃত্তে 66° উত্তর এবং দক্ষিণ অক্ষরেখা থেকে সুমেরু কুমেরু পর্যন্ত সারা বছরই সূর্যের আলো তির্যকভাবে পড়ে। কোথায় পড়ে? এই এলাকাটাতে, অর্থাৎ 66° কী বলছে উত্তরে বা 66° দক্ষিণে। নিচের দিকে একটা ইম্পর্টেন্ট তত্ত্ব পাবে যে মধ্যরাত্রির সূর্যোদেশ বা নিশ্চিত সূর্যোদেশ কাকে বলা হয়, কেন বলা হয় সেই যুক্তিটা দেখো। এই দেশে এগুলো আছে কি আলাস্কা, নরওয়ে। এখানে কি দেখা যায় অ্যারোরা দেখা যায়, বিভিন্ন কালার ফর্মেশন হয়। দেখো পরের পেজে ছবিও আছে অ্যারোরার। আচ্ছা তার আগে এখানটা দেখবে সুমেরু বোবা বা কুমেরু বোবা কাকে বলে, এই যে অ্যারোরার ব্যাপারটা বলছে, এটা পড়ে রেখো। আর এই যে দেখো অ্যারোরার কালারটা এরকম হয়, এখানে আছে। পেজ নাম্বার 19 বের করো। দেখো ভূপৃষ্ঠ কোনো স্থানের অবস্থান নির্ণয়, এখানকার প্রথমতই পড়তে হবে নিরক্ষরেখা বা বিষুবরেখা 0° অক্ষরেখা বা মূলবদ্ধরেখা 0° দাগিমা রেখা, এই সংক্রান্ত কিছু তথ্য। আর শর্ট প্রশ্নটাও কিন্তু অনেক সময় হয় যে নিরক্ষরেখা বা বিষুবরেখার মান কত সেটা আমাদের বলতে হবে, অবশ্যই পড়ো টপিকটা, ডবল স্টার দিয়ে রাখো। পেজ নাম্বার 21 বের করো। দেখো অক্ষরেখা কাকে বলে এবং তার সঙ্গে দাগিমা রেখা কাকে বলে এখানে লেখা আছে, সংজ্ঞাটা পড়ো। আর নিচের দিকে দেখো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, অক্ষরেখার বৈশিষ্ট্য সংক্রান্ত যা যেন লেখো বা অক্ষরেখার বৈশিষ্ট্য লেখো। তখন এখান থেকে 3-4টে পয়েন্ট লিখবে, যেভাবে দিবে হ্যাঁ পরীক্ষা। নেক্সট চলে আসো পৃষ্ঠা নাম্বার 22। দেখো 22-এর ইম্পর্টেন্ট তথ্য উপরের দিকে আছে, উত্তর অক্ষরেখা বা দক্ষিণ অক্ষরেখা কি এটা পড়বে এখান থেকে। আর এখানে কিছু মান আছে জানার জন্য দরকার রয়েছে। আর নিচের দিকে দেখো অক্ষাংশ কাকে বলে তার সংজ্ঞাটা পেয়ে যাবে, অবশ্যই এখান থেকে পড়ে বানিয়ে বানিয়ে লিখো। পেজ নাম্বার 23 বের করো। দেখো 23 পেজের ইম্পর্টেন্ট প্রশ্ন, এখানে ইম্পর্টেন্ট লাইন খুব কম, এগুলো একটু পড়ো। তো এই লাইনটা মোটামুটি ইম্পর্টেন্ট। দেখো মূল মুদ্রা থেকে পূর্ব পশ্চিমে উত্তর মেরু বিন্দু থেকে মেরু বিন্দু পর্যন্ত অঙ্কিত লম্বালম্বী অর্ধবৃত্তাকার রেখাগুলি হলো দ্রাঘিমা রেখা, একটু পড়ে রেখো। 24 পেজ, এখানকার ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো দ্রাঘিমা রেখার পরিচয় বা দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য, এখানে কয়েকটা পয়েন্ট আছে, অবশ্যই পড়ে রেখো। এবারে দেখো দ্রাঘিমা সংক্রান্ত কিছু তথ্য পুরো আছে এখানে, পুরো ইম্পর্টেন্ট কম। এবার পৃষ্ঠা নাম্বার 25, দেখো এখানে দ্রাঘিমা অক্ষরাঙ্ক সংক্রান্ত কিছু তথ্য আছে, পড়ার জন্য পুরো ইম্পর্টেন্ট কম। এখানে একটু তথ্যসূত্র আছে, অবশ্যই খুব ভালো একটা ইনফরমেশন পুরো। ইনফরমেশন দেখো এখানেও 26 পেজেও পেয়ে যাবে, কিছু সুন্দর ইনফরমেশন আছে, পুরো ইম্পর্টেন্ট নেই কিন্তু জানা দরকার। 27 পেজ বের করো, এখানকার দেখো কিছু তথ্য পাবে, স্থানীয় সময় কাকে বলে খুব ইম্পর্টেন্ট, প্রমাণ সময় কাকে বলে খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো। এবার আসছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, জিপিএস সম্পর্কে তথ্য। জিপিএসের পুরো নাম কি, জিপিএসের ব্যবহার কি। দেখো এখানে জিপিএসের পুরো নাম লেখা আছে, গ্লোবাল পজিশনিং সিস্টেম। ব্যবহার কি আছে, বর্তমানে জাহাজ, বিমানে, আধুনিক গাড়ি, মোবাইলে, ফোনে জিপিএস ব্যবহার করা হয়, খুব ইম্পর্টেন্ট পড়ে রেখো। এবার দেখো 3 নম্বর চ্যাপ্টার বায়ুচাপ, এই বায়ুচাপের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা জানবো। 21 পৃষ্ঠা বের করো। দেখো এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া আছে। প্রথমত দেখো উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ ও উষ্ণতা দুই কমতে থাকে, এটা বায়ুচাপ সংক্রান্ত একটি বৈশিষ্ট্য। এবার নিচে দেখো কিছু লাইন আন্ডারলাইন করা আছে, ভালো করে পুরো, এগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দেয়। এখানকার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি, আমাদের বলতে হবে ব্যারোমিটার। পেজ নাম্বার 33 বের করো, 33। এখানে প্রথমত দেখো কিছু স্টার করে লাইন দেওয়া আছে, এটা পড়বে, আন্ডারলাইন করো। আর এখানে দেখো উঁচু পার্বত্য অঞ্চলে অথবা বেশি উচ্চতায় বাতাসের পরিমাণ কম হওয়ায় বাতাসে অক্সিজেন পরিমাণ কমে আসে, যে কারণে শ্বাস নিতে আমাদের কষ্ট হয়, একটু পড়ে রেখো। যে কারণে পর্বতারীরা কী করে, অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করেন বা নিয়ে যান। অক্সিজেন সিলিন্ডার তারা কেন ব্যবহার করেন, তার কারণটা কিন্তু এটা, রিজনটা স্টার দিয়ে রাখো। 34 পেজ, এখানের উপরের দিকে কিছু তথ্য পাবে। দেখো পৃথিবীর আবর্তন গতির জন্য বাতাস কী হয়, ছিটকে যায়, সেই সংক্রান্ত কিছু তথ্য আছে, অবশ্যই পড়ে রেখো। আর ছবিটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে এই ক্ষেত্রে, হ্যাঁ। আচ্ছা এবার দেখো সমচাপ রেখা কাকে বলে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সমচাপ রেখা কাকে বলে এই সংখ্যাটা এখানে পাবে। আর সমচাপ রেখার বৈশিষ্ট্য লেখো, এই বৈশিষ্ট্যগুলো এখানে পাবে, অবশ্যই পড়ে নিও। নেক্সট পৃষ্ঠা নাম্বার 35 অর্থাৎ 35 পেজ বের করো। এখানে দেখো বায়ুর উচ্চচাপের ফলে কী কী হয় এবং নিম্নচাপের ফলে কী কী হয় সেই সংক্রান্ত কিছু তথ্য এখানে পয়েন্ট ভিত্তিক দেওয়া আছে, অবশ্যই পড়ো।
পেজ নাম্বার 36 বের করো। দেখো মাউন্ট এভারেস্ট সংক্রান্ত তথ্য, যে উচ্চতা কত, তারপরে বায়ু উষ্ণতা কত, বায়ুর চাপ কত, একই রকম পুরী সমুদ্র সৈকতে কী বলছে, উষ্ণতা, উচ্চতা, বায়ুচাপ কত, পড়ে রেখে দুটাই পড়ে রেখে শর্ট প্রশ্ন হিসেবে ইম্পর্টেন্ট। এরপরে 9 নম্বর চ্যাপ্টার তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে রয়েছে এশিয়া মহাদেশ। এখানকার ইম্পর্টেন্ট কিছু লাইন, যেরকম পৃথিবীর ছাদ কাকে বলা হয়, পামির মালভূমিকে। তারপর দেখো আরও কিছু আছে, গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি। তারপর নিচে দেখো লবণাক্ত হ্রদ, মরুসাগর, স্থলভাগের নিম্নতম অংশ। এই টপিকগুলো একটু পড়ে রেখো, শর্ট প্রশ্ন হিসেবে কিন্তু আসে। পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম কি, আমরা বলবো তৈগা। বৃহত্তম হ্রদের নাম কাস্পিয়ান সাগর। এই যে টপিকগুলো, হ্যাঁ, মাউন্ট এভারেস্ট, স্থলভাগের উচ্চতম অংশ, এইখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন আকারে দেয় এই লাইনগুলো। 84 পেজ 84 পেজ বের করো। দেখো বলছে যে চরম বৈশিষ্ট্যের মহাদেশ কাকে বলা হয়, সেই কারণটা এখানে ব্যাখ্যা করতে হবে। এশিয়াকে কেন বলা হচ্ছে, অবশ্যই পড়ো, বড় প্রশ্ন হিসাবে। এবার এখানে কিছু শর্ট প্রশ্ন রয়েছে, যেরকম এশিয়া মহাদেশ সংক্রান্ত ইউরেশিয়া নামক অখণ্ড স্থলভাগের অংশ, অর্থাৎ ইউরোপ এবং এশিয়া মহাদেশের যে অংশটা রয়েছে, অর্থাৎ এই দুটো মহাদেশ, অর্থাৎ এশিয়া ইউরোপ মহাদেশকে একসাথে ইউরেশিয়া বলা হয়। তারপরে কোন পাহাড়, কোন নদী রয়েছে, দেখো উরাল পর্বত, উরাল নদী, তারপরে উরাল নদী রয়েছে, দেশের সংখ্যা, এগুলো পড়ে রাখবো, হ্যাঁ, স্টার দিয়ে রাখো। পেজ নাম্বার 87 বের করো। এখানে একটু তথ্য পাবা, এশিয়া মহাদেশের দক্ষিণে পূর্ব দিকে কতগুলো নদী রয়েছে এবং তাদের বলে দ্বারা কয়েকটি সমভূমি তৈরি হয়েছে, সেগুলোর নাম কি, উত্তর চীন সমভূমি, সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি, মেসোপটেমিয়া সমভূমি। আরও কিছু তথ্য পাবে, স্টার দিয়ে রাখো এগুলো। 88 পেজ বের করো। দেখো একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, যে এশিয়া মহাদেশের উত্তর থেকে প্রবাহিত নদীর নাম কি, আমাদের বলতে হবে উব নদী। এটা কোথা থেকে উৎপন্ন হয়েছে, আলতাই পর্বত থেকে। আচ্ছা, ইনিসি নদী কোথা থেকে, সায়ান পর্বত থেকে। লেনা নদী কোথা থেকে, বৈকাল হ্রদ থেকে। পরীক্ষা প্রশ্ন হতে পারে যে উব নদী কোথা, উব নদীর উৎস কী বা ইনিসি নদীর উৎস কী, তখন আমাদের বলতে হবে কিন্তু এগুলো। ওকে, নেক্সট, নদী এবং উৎসগুলো, গঙ্গা নদী, গঙ্গোত্রী, হিমবাহ, ব্রহ্মপুত্র কোথা থেকে সৃষ্টি হয়েছে, মানে কোথা থেকে উৎস, নদী এবং দেখো তার উৎসগুলো যেগুলো আছে সবগুলো ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে রেখো। পেজ নাম্বার বের করবে 90, অর্থাৎ 90 পেজের। ইয়াংশি নদীর উৎস কী, শিকিয়াং নদীর উৎস কী, হুয়াংহো নদীর উৎস কী, অমিন নদীর উৎস কী, এটা বুঝতে পারছো, অবশ্যই পড়ো। 91 পেজ বের করো। এখানকার ইম্পর্টেন্ট প্রশ্ন, এশিয়া মহাদেশের জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ সংক্রান্ত যা জানে লেখো। এটা একটু পড়ে নিয়ে ভালো করে। আচ্ছা দেখো, এশিয়া মহাদেশের বিভিন্ন জলবায়ু স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণে, বৈচিত্র্যের কারণটা খুব ইম্পর্টেন্ট। সেই বৈচিত্র্যের কারণগুলো কিন্তু এই যে রয়েছে এগুলো পয়েন্ট করবে, আর নিচে সেগুলো ডিটেলস লিখবে, পয়েন্ট করবে, ডিটেলস লিখবে, পয়েন্ট করবে, ডিটেলস লিখবে, একই রকমভাবে এগুলো করবে। ওকে, পেজ নাম্বার 92, 92 বের করো। দেখো এখানে নিরক্ষীয় জলবায়ু কোন কোন দেশে রয়েছে, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, দক্ষিণ, এগুলো একটু পড়তে লাগবে, মানে 10 ডিগ্রির ব্যাপারটা এখানে বলছে। আচ্ছা, তারপরে আরও কিছু দেশের নাম রয়েছে, দেখো মৌসুমী জলবায়ু কোন কোন দেশে আছে সেটা বলতে হবে, সেই দেশগুলোর নাম। এরপরে দেখো বিভিন্ন দেশ এবং সেই সমস্ত দেশে কোন রকম জলবায়ু, একটু ভালো করে পড়ে নিও, ইম্পর্টেন্ট কম কিন্তু অনেক সময় দেয়, হ্যাঁ। উষ্ণ মরু অঞ্চল কোথায় দেখা যাচ্ছে, এই যে দেখো এই সমস্ত দেশগুলোতে। চলো আসো এদিকে, ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন দেখো। তুন্দা জলবায়ু, সেখানকার ব্যাপারটা হচ্ছে সেখানে কোন কোন গাছগুলো জন্মায়, বা তৈগা বনভূমি পৃথিবীর বৃহত্তম স্থলবর্গীয় বৃক্ষের বনভূমি, এটা জানতে হবে। পেজ নাম্বার 95, অর্থাৎ 95 বের করবে। দেখো 95-এর কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদেরকে বলি। ইয়াংশি নদীর যে আছে, দেখো চীনের ধানের গোলা বলা হয় কাকে, দেখো হুনানকে চীনের ধানের গোলা বলা হয়। আচ্ছা, আরও কিছু আছে, দেখো চীনের শস্যের ভাণ্ডার বলা হচ্ছে এখানে, দেখো এই যে ইয়াংশিকিয়াংকে, তাই না। আবার দেখো এখানে আরও কিছু আছে, দেখো চীনের ম্যানচেস্টার বলা হয়, এই যে এখানে সাংহাইকে, তাই না, বৃহত্তম শহর, শিল্পকেন্দ্র, শ্রেষ্ঠ বন্দর। ইয়াংশি আবহাওয়ার অর্থনৈতিক সমৃদ্ধির কারণ কি, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই পড়ো। তখন কিন্তু এটা বলতে হবে, কৃষির উন্নতি বলে এই পয়েন্ট, খনিজ সম্পদের প্রাচুর্য বলে এই পয়েন্ট, তারপরে এগুলো ডিটেলস পড়তে হবে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পড়ে রাখো, ইয়াংশি আবহাওয়ার অর্থনৈতিক সমৃদ্ধির কারণ কি। 96 পেজ বের করো। দেখো এখানে কিছু তথ্য পাবা, যে জাপানের শ্রেষ্ঠ শিল্প এলাকা কি, কিহিন শিল্পাঞ্চল, তারপরে টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চল সম্পর্কে কিছু তথ্য রয়েছে, কোন বন্দরের পাশে, দেখো জাপানের রাজধানী টোকিও। তারপরে দেখো ইয়োকোহামা, এই যে হোনসু দ্বীপের দক্ষিণে, এগুলো থেকে শর্ট প্রশ্ন কিন্তু অনেক সময় তুলে দেয়। এবার এই সংক্রান্ত ডিটেলস, অর্থাৎ বড় প্রশ্ন যেগুলো হয়, সেটা দেখো টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের শিল্পোন্নতির কারণ কি, বা এখানে কোন কোন ধরনের শিল্প দেখা যায়, সেই শিল্পের সমস্যাগুলো কী কী, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, দাগিয়ে রাখো। এটা টোকিওর সমস্যা, সমাধানের পথ, ইয়োকোহামা শিল্পাঞ্চলের বৈশিষ্ট্য, দেখো এখানে ডিটেলস আছে, অবশ্যই পড়বে। 98 পেজ বের করো, 98 পেজ। এখানে কিছু শর্ট প্রশ্ন তথ্য পাবে। দেখো এখানে বলছে যে সারা পৃথিবীতে যত পরিমাণ খনিজ তেল সঞ্চিত আছে তার 60% আছে এই অঞ্চল। কোথায় বলছে যে এখানে দেখো দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশগুলোতে পৃথিবীর শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে খনিজ তেল উৎপাদনে। এবার সেই সমস্ত দেশগুলোর নাম দেখো, বলেছে সৌদি আরব, ইরান, কুয়েত। আচ্ছা, এগুলো পড়বে, হ্যাঁ। আচ্ছা, এই যে মরু অঞ্চলের ব্যাপারটাও দেখো, বলছে যে প্রধান হচ্ছে সৌদি আরব, পৃথিবীর 26% খনিজ তেল সঞ্চিত আছে। নিচের দিকে দেখো ইম্পর্টেন্ট একটা লাইন আছে, ওপেকের কাজ কি, ওপেকের পুরো নাম, অবশ্যই পড়ে রেখো। নেক্সট পৃষ্ঠা নাম্বার 99 বের করো। দেখো ঘাওয়ার বলেছে কি, সৌদি আরবের অবস্থিত বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্র, আর সাফানিয়া কি বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈল খনি। ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন। ওকে,
এই ছিল প্রথম ইউনিট টেস্টের ভূগোলের মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন। অন্যান্য সাজেশন খুব তাড়াতাড়ি চলে এসেছে, অনেকগুলো আপলোড করে দিয়েছি। মন দিয়ে পড়াশোনা করো। দাদার কাছে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো।